অভিন্ন প্রশ্নপত্রে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। অংশ নিচ্ছে 12,70,000 শিক্ষার্থী। নকল রোধে কঠোর অবস্থান ব্যক্ত শিক্ষামন্ত্রীর। রোমাঞ্চকর লড়াইয়ের পর কষ্টার্জিত জয়। বিশ্বকাপের শেষ 16তে ইংল্যান্ড বেলজিয়াম বসনিয়াকে হারিয়ে পরবর্তী ধাপে যুক্তরাষ্ট্র। লোকবল সংকট আর বর্জ্য ব্যবস্থাপনার ঘাটতিতে ঢুকছে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। ক্ষুব্ধ সেবা প্রার্থীরা। এবং টানা বৃষ্টি, পাহাড়ি ঢলে হাওরে ডুবেছে কৃষকের স্বপ্ন। ঋণের বোঝায় পথে বসার অবস্থা কিশোরগঞ্জের 54,000 চাষির। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি আমি বুশরা জাহারিমা। সংবাদে এছাড়াও থাকছে বলকান উপদ্বীপে অবস্থিত আলবেনিয়ার প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ সমারোহ নিয়ে বিশেষ প্রতিবেদন। অভিন্ন প্রশ্নপত্রে শুরু হচ্ছে 2026 সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। সকাল 10টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে এ পরীক্ষা শুরু হবে। এতে অংশ নিচ্ছে 12,70,583 জন শিক্ষার্থী। সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে প্রশ্নপত্রের নিরাপত্তা থেকে শুরু করে পরীক্ষার্থীদের জন্য একাধিক কঠোর নির্দেশনা জারি করেছে শিক্ষা বোর্ড। এদিকে কেন্দ্রের 200 গজের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এবছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা চলবে 8 আগস্ট পর্যন্ত। সচিবালয়ে এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন জানান, নকল রোধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। অপরাধ করলে পরীক্ষা সংশ্লিষ্ট কেউই ছাড় পাবে না বলেও হুঁশিয়ারি দেন শিক্ষামন্ত্রী। দর্শক, এইচএসসি পরীক্ষার খবর জানাতে রাজধানী রেসিডেন্সিয়াল কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী উষা ফেরদৌস। উষা, 10টায় পরীক্ষা আরম্ভ হবে আমরা জানি। শিক্ষার্থীরা কতক্ষণ আগে পরীক্ষা কেন্দ্রে ঢুকবে এবং সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, এ ব্যাপারে জানাবেন। উদ্দীপনার মধ্য দিয়ে পরীক্ষা শুরু হতে যাচ্ছে আজকে। আর আজকের যে পরীক্ষা সেখানে 12 লাখেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করছে এবং গত বছরের তুলনায় এই বছর কিন্তু শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। আর আমরা সকাল থেকে কেন্দ্রগুলোতে যেটি দেখেছি যে সকাল 8টার পর থেকে শিক্ষার্থীরা কেন্দ্রে আসতে শুরু করেছে এবং আপনি জানেন যে 10টায় পরীক্ষা শুরু হলেও 9:30টার মধ্যেই সব শিক্ষার্থীকে কেন্দ্রে থাকতে হবে এবং এবারের পরীক্ষা কেন্দ্রে অনিয়ম ঠেকানোর জন্য সবগুলো শিক্ষার্থীদের জন্য যেই আইন শৃঙ্খলা বাহিনী আছে যারা দায়িত্বে থাকছেন তাদের বডি অন ক্যামেরা থাকছে পুলিশের। এটা এবারই প্রথম। আর আপনি জানেন যে এবার যে সাধারণ শিক্ষা বোর্ডগুলো আছে সেখানে অভিন্ন প্রশ্নপত্রে এবার পরীক্ষা হচ্ছে। তবে যে কারিগরি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড সেখানে কিন্তু ভিন্ন ভিন্ন প্রশ্নের পরীক্ষা হচ্ছে। তো এবার শিক্ষামন্ত্রী গতকালকে জানিয়েছে যে যেই কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক উপস্থিতি রয়েছে এবং যেই পরীক্ষা কেন্দ্রগুলো আছে সেখানে যে কোনো ধরনের নাশকতা এড়াতে যে মনিটরিং টিমটি গঠন করা হয়েছে সেটি ঢাকা থেকে সবগুলো পর্যবেক্ষণ করা যাবে এবং ঢাকা থেকে দেশের সবগুলো পরীক্ষা কেন্দ্র পর্যবেক্ষণ করা যাবে। তো আমরা দেখেছি যে সকাল থেকে যেই গুড়ি গুড়ি বৃষ্টি, এই বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে আসছেন এবং পরীক্ষা কেন্দ্রে তারা কেউ বন্ধুদের সাথে আসছেন, আবার কেউ অভিভাবকদের সাথে আসছেন। তো সবার মধ্যেই আসলে এক ধরনের উৎসাহ উদ্দীপনা আমরা দেখেছি। আর এবার যে অভিন্ন প্রশ্নপত্র সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে সেটিকে অনেক অভিভাবকরা স্বাগত জানিয়েছে। তারা বলছে যে আসলে অভিন্ন প্রশ্নপত্র এক ধরনের সৃজনশীলতা থাকবে, তাহলে মানের ক্ষেত্রে কোনো
রকম আপোষ থাকবে না। তবে হচ্ছে যে কারিগরি শিক্ষা বোর্ড আর মাদ্রাসা শিক্ষা বোর্ডে ভিন্নই থাকছে। আর হচ্ছে এবারের যে গত বছরের যে বিতর্কিত পরীক্ষা কেন্দ্রগুলো ছিল সেগুলো বাদ দেওয়া হয়েছে, এবং হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা যে কোনো ধরনের নাশকতা এড়ানোর জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীরা সব পরীক্ষা কেন্দ্রে আমরা তাদের উপস্থিতি দেখেছি, এবং তাদের যে আইন শৃঙ্খলা বাহিনী হচ্ছে পুলিশ যারা হচ্ছে পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকবে তাদের বডিতে কিন্তু বডি অন ক্যামেরা থাকছে। এটা এবারই প্রথম। তো সব মিলিয়ে হচ্ছে পরীক্ষা সুষ্ঠু হবে এবং হচ্ছে উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীরা তাদের পরীক্ষা শেষ করতে পারবে বলে প্রত্যাশা করছেন অভিভাবকরা। তো ইমা, এই ছিল আমার কাছে পরীক্ষা কেন্দ্র থেকে সর্বশেষ। ফেরদৌস, আপনাকে ধন্যবাদ। রাজধানীর উপকণ্ঠে অবস্থিত পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের পুরো এলাকা ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া চট্টগ্রামের ফটিকছড়ি, উত্তর কুমিল্লার বাংরা এবং ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওকে নতুন উপজেলা হিসাবে অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকট। এদিকে নতুন থানা হচ্ছে চট্টগ্রামের হালদা। বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের 121তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের বৈদেশিক সম্পর্ক বিষয়ক সংসদীয় ভাইস মিনিস্টার শিমাদা তোমাকির নেতৃত্বে জাইকার প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। বৈঠকে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, এমআরটি প্রকল্প এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সহ চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, রোহিঙ্গা সংকট নিরসনে জাপানের সহযোগিতা নিয়ে আলোচনা হয়। গণভোটের রায় না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। বুধবার জাতীয় সংসদ ভবনে বাজেট পরবর্তী মতবিনিময় সভায় একথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, বড় বাজেট দেওয়া কোনো অপরাধ নয়, তবে বাস্তবায়ন সক্ষমতা ও দুর্নীতি রোধ করাই সেখানে প্রধান চ্যালেঞ্জ। জামায়াতের ছায়া বাজেট আর সরকারের পাশ করা বাজেট কাছাকাছি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। জাতীয় সংসদ ভবনে এলইডি হলে বাজেট পরবর্তী মতবিনিময় সভার আয়োজন করে বিরোধী দল। এ বিষয়ে প্রতিক্রিয়া জানান জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। এই যে বাজেটটা এসেছে বলা হচ্ছে সর্বকালের সর্ববৃহৎ বাজেট, কিন্তু আমরা যদি মানি অ্যান্ড মার্কেট ইনফ্লেশনের কথা চিন্তা করি তাহলে এটাকে সর্বকালের সর্ববৃহৎ বাজেট বলা যাবে না। তিনি বলেন, বিরোধী দলের জোরালো ভূমিকার কারণে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল সহ বেশ কিছু জনবিরোধী সিদ্ধান্ত সংশোধন করেছে সরকার। বাজেট গতকাল পাশ হয়েছে, বিরোধী দলের কিছু কনসার্ন নেওয়া হয়েছে, কতটুকুর জন্য আমরা ধন্যবাদ জানাই। যেমন কালো টাকা সাদা, এর বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল কঠোর। কাঁদা ছড়াছড়ি ও চরিত্র হনন না করে সংসদের ভেতরে দায়িত্বশীল আচরণের তাগিদ দেন বিরোধী দলীয় নেতা। আমরা দায়িত্বহীন কোনো আচরণ করতে চাই না, আমরা দায়িত্বশীল আচরণ করতে চাই। কাঁদা ছড়াছড়ি এবং চরিত্র হনন বাদ দিয়ে তখন এই সংসদ হবে জনগণের সংসদ। গুম কমিশন, দুদক সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাঠামো বিলুপ্ত হয় আরেকটি বিপ্লবের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, গণভোটের রায় না মানার কারণে রাজনৈতিক সংকট সৃষ্টি হচ্ছে। বিপ্লবের প্রেক্ষাপটটা কি? প্রেক্ষাপট গণভোট গুম হয়ে গেছে, প্রেক্ষাপট স্বাধীন বিচার বিভাগের উপরে হাত দেওয়া হয়েছে, দুদক যেটাকে আমরা বলেছি একটা সিস্টেমের আওতায় আনতে হবে, এটাও শেষ হয়ে গেছে। এই ধরনের মেজর যে সমস্যাগুলো যেটার কারণে অতীতে ফেসিবাদ কায়েম হয়েছিল, সেই সমস্ত বিষয় যদি রাখা হয় তাহলে কেন এই অভ্যুত্থান হয়েছে? জামাত আমির বলেন, এখনো গণতন্ত্র সুদৃঢ় হয়নি, হতাশার পিরামিডেই দাঁড়িয়ে আছে বাংলাদেশ। যদি অধিকার নিয়ে সরকার কোনো অন্য কিছু করেন, টানাটানি করেন, আমরা কিন্তু এটা ছেড়ে দেব না। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। দেশে আইনের শাসন প্রক্রিয়া ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনা, আর সেখান থেকেই দেশ বিনির্মাণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী। বুধবার সুপ্রিম কোর্টে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। জানান, দেশের ন্যায় বিচারের ধারণা অনেক প্রাচীন, আর ন্যায় বিচার প্রতিষ্ঠায় তরুণ আইনজীবীদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে।
আগামী প্রজন্মের তরুণদের বাঁচাতে মাদক নির্মূলে আইনের শাসন দরকার বলেও মনে করেন রিজভী। সেই ন্যায় বিচারকে সুপ্রতিষ্ঠিত করতে হবে, আর এই সুপ্রতিষ্ঠিত করার দায়িত্ব বিশেষ করে তরুণ আইনজীবীদের। এইটা আমরা যেমন দেখেছি যে শেখ হাসিনার আমলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আদালতের রায় আসতো, অ্যাটর্নি জেনারেলের কলম থেকে জজ সাহেবদের রায় আসতো। সেই পরিস্থিতি, সেই ঐতিহ্যকে অব্যাহত রাখা যাবে না। জুলাই হত্যাযজ্ঞ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা সহ অভিযুক্তদের দেশে ফিরিয়ে রায় কার্যকর করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বুধবার সকালে রায়ের বাজারে শহীদদের কবর জিয়ারত শেষে একথা বলেন তিনি। জুলাইয়ের আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত হয়নি জানিয়ে জুলাইয়ের সব অপরাধের বিচার নিশ্চিতের জোর দাবি জানান নাহিদ ইসলাম। মুদাসসির আলীর প্রতিবেদন। শুরু হলো ঘটনাবহুল জুলাই মাস। 2024 সালের এই মাসে শুরু হয় স্বৈরাচার সরকারের অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন। প্রথমে কোটা সংস্কার আন্দোলন হলেও পরে তা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রূপ নেয় এবং তাতে অংশ নেয় ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ। 36 দিনের তীব্র আন্দোলন শেষে 5 আগস্ট পতন ঘটে 17 বছরের ফ্যাসিস্ট সরকারের। জুলাইয়ের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বুধবার সকালে বৃষ্টি উপেক্ষা করে রায়ের বাজারে আন্দোলনে শহীদদের কবর জিয়ারত করতে যান জাতীয় নাগরিক পার্টি এনসিপির দলের নেতারা। কবর জিয়ারত শেষে দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানান যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই আন্দোলন হয়েছিল তা বাস্তবায়ন হয়নি। জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের বিচার অত্যন্ত ধীরগতিতে হচ্ছে জানিয়ে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর 10 বছরের সাজা যথেষ্ট নয় বলে মন্তব্য করেন তিনি। হাসানুল হক ইনু তিনি কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে প্রত্যক্ষভাবে গণহত্যায় মদত জুগিয়েছিলেন। তাকে যে 10 বছর করে 3টি মামলা সাজা দিয়েছে, এটা এনাফ নয়, এটা যথেষ্ট নয়। আমাদের আবেদন থাকবে রাষ্ট্রপক্ষ যাতে এটা আপিল করেন এবং আমরা তার কঠোর থেকে কঠোর বিচার প্রত্যাশা করছি। এছাড়াও মানবতা বিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনা সহ সব অপরাধীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। শেখ হাসিনাকে সহ জুলাই গণহত্যাকারী এবং ওসমান হাদির হত্যাকারী যারা ভারতে পালিয়ে রয়েছে তাদেরকে দেশে এনে বিচারে কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং শেখ হাসিনার ফাঁসির রায় সেটি কার্যকর করা হবে। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় সরকারের সমালোচনা করেন এনসিপির নেতা। 5 আগস্টের মধ্যে জুলাই জাদুঘর খুলে দেওয়ার হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। 5 আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে দিতে হবে, না হলে জনগণ নিজেরাই সেই জাদুঘর কিন্তু খুলে নেবে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। বর্তমান যুগে হাজার মাইলের সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বুধবার রাজধানীর খিলগাঁওয়ে আনসার সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, সীমান্তে কেবল যুদ্ধ নিরাপত্তা ও প্রতিরক্ষা ইস্যুই নয়, তথ্য ব্যবস্থাপনাও জরুরি। দেশের মানুষকে সঠিক তথ্য পৌঁছে দিতে সরকারের মহাপরিকল্পনার কথাও জানান তথ্যমন্ত্রী। প্রান্তিক কণ্ঠস্বর সত্য, নির্ভুল ও যাচাইকৃত তথ্য প্রচারে একটি নির্ভরযোগ্য মাধ্যম হবে। একই সঙ্গে বাহিনীর সাফল্য, উদ্ভাবন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড জনগণের সামনে যথাযথভাবে তুলে ধরবে। তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের যে মহাপরিকল্পনা, সেই পরিকল্পনার একটি বড় অংশ হবে আপনাদের তৈরি করা এই প্রান্তিক কণ্ঠস্বরের ডিজিটাল প্ল্যাটফর্ম। আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে 2028 সালের নভেম্বর মাসে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার বিকেলে আমিনবাজার ল্যান্ডফিল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের সম্পূর্ণ ব্যয় বহন করছে চীন। বাংলাদেশকে শুধু উৎপাদিত বিদ্যুৎ কিনতে হবে। প্রাথমিকভাবে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য নির্ধারণ করা হয়েছে 21.78 টাকা। আপনার অক্টোবর নভেম্বর 2028 সালের মধ্যে এখানে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। এখানে আমাদের সরকারের সুবিধা হচ্ছে এই পুরো ইনভেস্টমেন্টটাই তারা করছে, তাদের কাছ থেকে শুধু আমরা বিদ্যুৎ কিনবো। এই বিদ্যুতের মূল্যটিও নির্ধারণ করে বিদ্যুৎ বিভাগ তাদের সাথে একটা এগ্রিমেন্ট করেছে। টোটাল উত্তর সিটি কর্পোরেশনের যে বর্জ্য, পুরো বর্জ্যটা এখানে ইউজ হবে এবং এটার বিনিময়ে বাৎসরিক ভাড়া হিসেবে 2 কোটি টাকা করে তারা দেবে।
1.5 কোটি মানুষের স্বাস্থ্যসেবার প্রধান ভরসাস্থল বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, কিন্তু অপরিচ্ছন্ন পরিবেশ, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় ঘাটতি এবং জনবল সংকটে দীর্ঘদিন ধরেই ব্যাহত হচ্ছে হাসপাতালটির স্বাস্থ্যসেবা। যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনার দুর্গন্ধে চরম ভোগান্তিতে রোগী সহ স্বজনরা। তারিকুল ইসলাম তুহিনের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। এক নজর দেখলে মনে হতে পারে কোনো ডাস্টবিন বা ময়লা স্তূপ, কিন্তু বাস্তবে এটি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরের চিত্র। বিশেষ করে হামরুবেলা ওয়ার্ডের অবস্থা সবচেয়ে শোচনীয়। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে বর্জ্য, আর বাতাস ভারী হয়ে উঠেছে তীব্র দুর্গন্ধে। ফলে চিকিৎসা সেবা নিতে এসে চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও স্বজনরা। তাদের অভিযোগ, হাসপাতালের ন্যূনতম স্বাস্থ্য সুরক্ষাই উধাও। উল্টো দুর্গন্ধে সুস্থ মানুষও নতুন করে অসুস্থ হয়ে পড়েছে। এতগুলো মানুষ থাকে, আমরা পেইন বেডে থাকি, অথচ ভাড়া দিয়ে থাকি, তারপর আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে পারি না। ময়লা আছে এখানে 4 দিন পর্যন্ত বলে নিচে। রোগীরা আসে সুস্থ হওয়ার জন্য, কিন্তু এখানে যে পরিবেশ, বিশেষ করে বাথরুম, তারপরে প্রত্যেকটা বেডের নিচে ওই যে ময়লা আবর্জনা ফালাবার যে বল আছে, আপনি দেখেন এখনো সে মনে হয় 3 দিনের ময়লা আবর্জনা এখনো আছে ভরপুর, এবং নিচে তাকানো যায় না। ফিটকারি নাই, বদনা নাই, পানি 2টা কলতে পানি পড়ে, 3টা কলতে পানি পড়ে। গন্ধে ব্যবহার করা যাইতেছে না, টয়লেটে যাওয়া যাইতেছে না। ঝাড়ু দেয় না, ঝাড়ু দেওয়ার লোক নাই, পরিষ্কারের লোক নাই, স্যাবলন দিয়ে এই জায়গায় পরিষ্কার করে না। হাসপাতালটিকে দ্রুত রোগীবান্ধব করার তাগিদ সচেতন মহলের। দক্ষিণবঙ্গে এই হসপিটালটি এতটাই ভালো এবং সর্বসাধারণের জন্য উপযুক্ত, সেই দিকে কোনো নজর দেওয়া হচ্ছে না। আমরা বরিশালবাসী চাই যাতে করে এই হসপিটালটি সুন্দর এবং পরিচ্ছন্ন রূপে বজায় থাকে। প্রয়োজনীয় জনবল সংকটের কথা স্বীকার করে দ্রুতই রোগীবান্ধব পরিবেশ ফেরাতে পদক্ষেপ নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। আউটসোর্সিং সরকারি কর্মচারী মিলেও আসলে আমাদের পক্ষে পরিষ্কার রাখাটা একটু কঠিন হয়ে দাঁড়ায়, একটু চ্যালেঞ্জিং। কারণ অনেক বড় একটা অংশের স্বেচ্ছাসেবক যদি না থাকে, সেক্ষেত্রে তাদের যে কাজটা সেটা তো কারো না কারো করতে হবে। তো সেটা করার জন্য তো আসলে জনবল আমাদের নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এই ব্যাপারে একটা আমরা সবাই মিলে, প্রশাসনের সবাই মিলে আমরা একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করব যে কীভাবে হাসপাতালের পরিচ্ছন্নতা নিশ্চিত করা যায়, এবং একই সাথে হাসপাতালকে বিভিন্ন ধরনের অভিযোগ, বিভিন্ন ধরনের রোগীদের হয়রানি বা দুর্নীতিগ্রস্ততার যে অভিযোগগুলো রয়েছে, এগুলো থেকে দূরে রাখা যায়। কর্তৃপক্ষ দ্রুত সমাধানের আশ্বাস দিলেও তার বাস্তবায়ন কবে হবে, সেটাই এখন বড় প্রশ্ন। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে কিশোরগঞ্জের হাওরে ডুবেছে কৃষকের স্বপ্ন। শত কোটি টাকার ঋণ নিয়ে এবার বোরো ধানের আবাদ করেছিলেন তারা, কিন্তু চোখের সামনেই সব শেষ। ঋণের বোঝা কাঁধে নিয়ে নিঃস্ব হওয়ার অবস্থা হাওরের অন্তত 54,000 কৃষকের। ওমর সিদ্দিক রবিনের তথ্যচিত্রে তাহসিন তারিনের প্রতিবেদন। চারদিকে শুধুই পানি, যার নিচে চাপা পড়ে আছে হাজার হাজার কৃষকের স্বপ্ন। সরকারি তথ্য মতে কিশোরগঞ্জ জেলার হাওরে প্রায় 54,000 কৃষকের 13,766 হেক্টর জমির ধান নষ্ট হয়েছে। ক্ষতির পরিমাণ অন্তত 319 কোটি টাকা। কিন্তু এই সংখ্যার আড়ালে লুকিয়ে আছে হাজারো পরিবারের কান্না আর অনিশ্চিত ভবিষ্যতের গল্প। চলতি মৌসুমে শুধু কৃষি ব্যাংক থেকেই চাষিদের দেয়া হয়েছে প্রায় 130 কোটি টাকার ঋণ, যা পরিশোধে একমাত্র ভরসা ছিল বোরো ফসল। কিন্তু কয়েকদিনের টানা বৃষ্টি আর উজানের ঢলে ফসল তলিয়ে যাওয়ায় সেই ঋণের কিস্তি এখন তাদের গলায় ফাঁস হয়ে দাঁড়িয়েছে। ব্যাংক, এনজিও ঋণের চাপে সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। এই দুর্যোগে বেঁচে থাকার অবলম্বন খুঁজছেন তারা। তাই ঋণ মওকুফ, সহজ শর্তে নতুন ঋণ এবং পর্যাপ্ত প্রণোদনার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। ব্যাংকে আছে ঋণ, ইনজুরিতে আনছিলাম, এটাও আমার ঋণ ওয়ান গড়তাহনের ভাব নাই। আমি ঋণ নিদিম করতে গিয়া আর ফুলা ফন্ডে 1 বছর যাব চলমু কিতি সরকারের তরফে কি নদু ঋণ মুক্ত দিতে পারে, এটা আমরা আলহামদুলিল্লাহ। বিভিন্ন এনজিও থেকে ঋণ আছে, মহাজনের থেকে ঋণ আছে, ঋণ কিভাবে দিব এই টেনশনই তো মোটর এগুলো লেগে গেছে ভাই নিয়ে কেমনে চলার কি করার। কৃষি বিভাগ বলছে ক্ষতিগ্রস্ত 54,000 কৃষকের তালিকা করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কৃষকের যে জরিপ করেছি তাতে কৃষক সংখ্যা দাঁড়াইছে প্রায় 54,000। এই 54,000 কৃষকের তালিকা আমরা মাননীয় সরকার বরাবর প্রেরণ করেছি। আশা করছি সদস্য সরকার এই সকল বিষয়গুলিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। সরকার কিংবা সমাজের বিত্তবানরা সহায়তার হাত বাড়িয়ে দেবে, এমন প্রত্যাশায় দিন কাটছে হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের।
তাহসিন তারিন, মোহনা সংবাদ। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় কুড়িগ্রামের নাগেশ্বরীর দুটি বিদ্যালয়ের মাছ। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে 5 শতাধিক শিক্ষক শিক্ষার্থীদের, ফলে ব্যাহত হচ্ছে পাঠদান। লেখাপড়ার স্বাভাবিক পরিবেশ ফেরাতে উন্নত ড্রেনেজ ব্যবস্থার দাবি জানান স্থানীয়রা। যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। ওমর ফারুকের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। বিদ্যালয়ের লম্বা মাঠ জুড়েই পানিতে টইটম্বুর। প্রথম দেখায় মনে হবে এই এক বহতা নদী, কিন্তু না। বৃষ্টির পানিতে 2 মাস ধরে আশেপাশের ফসলি জমি, স্কুল মাঠ ও বারান্দায় সৃষ্টি হয়েছে এই জলাবদ্ধতা। এ চিত্র কুড়িগ্রামের নাগেশ্বরীর সাপখাওয়া উচ্চ বিদ্যালয় ও বর্ণমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। বিদ্যালয়ের পাশের কালভার্টটি ভেঙে যাওয়ার পর আর কোনো কালভার্ট নির্মিত না হওয়ায় সৃষ্টি হয়েছে এই জলাবদ্ধতা। পানি নিষ্কাশনের জন্য কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে 5 শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক। শিক্ষার্থীদের লেখাপড়ার পরিবেশ ফিরিয়ে আনতে ড্রেনেজ ব্যবস্থার দাবি তাদের। সহপাঠীদের ডাকলে তারা বলে যে ফিল্টার পানি, স্কুল যাব না। আমাদের ক্লাস করা খুব অসুবিধা হয়ে যাচ্ছে। ভিজা কাপড় নিয়ে অনেকে স্কুলে অনেকক্ষণ ক্লাস করতে হয়। জলাবদ্ধতার কারণে নিয়মিত ক্লাস হচ্ছে না এবং নিয়মিত আমরা স্কুলে আসতে পারতেছি না। লাইব্রেরি থেকে যে শ্রেণীকক্ষে যাব, শ্রেণীকক্ষে যেতে গেলে আমাদের পানি পার হয়ে শ্রেণীকক্ষে যেতে হয়। পিছিয়ে পড়ে যায়, বাচ্চারা আসতে চায় না। অনেকেই আমাদের এরকম রুমে থাকলে সর্দি লাগে, ভালো লাগে না, গন্ধ করে। এর ফলে শিক্ষা ব্যবস্থা তথা পাঠদান ব্যাহত হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ, যত তাড়াতাড়ি সম্ভব পানি নিষ্কাশনের ব্যবস্থা করে আমাদের স্কুলে একটা সুষ্ঠু পরিবেশ, শিক্ষার পরিবেশ তৈরি করে দেন। জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। ইউপির চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট সচিবকে ওখানে পাঠিয়েছি, ওনারা ব্যবস্থা নিয়েছেন বলে আমাকে জানিয়েছেন। এরপরও আমি ওখানে 2টি বিদ্যালয় আছে, একটি উচ্চ বিদ্যালয়, একটি প্রাথমিক বিদ্যালয়, ওনাদের সাথে এবং মাঠের সভাপতি সেক্রেটারিকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে দিব এবং আমার পক্ষ থেকে আমি প্রয়োজনীয় সহযোগিতা করব ইনশাআল্লাহ। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন প্রশাসন, এমনটাই দাবি স্থানীয়দের। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। কুয়াকাটা ভাঙা 6 লেন মহাসড়ক নির্মাণ, পায়রা বন্দরকে পূর্ণাঙ্গভাবে চালু করা ও বরিশাল ভোলা সেতু নির্মাণ সহ দক্ষিণাঞ্চলের উন্নয়নের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় 30 কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধন হয়েছে। সিরাজগঞ্জের 2025-26 অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ 2 মৌসুমে রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। নওগাঁয় হত দরিদ্র অসহায় নারীদের স্বাবলম্বী করতে উপজেলা মহিলা অধিদপ্তরের অর্থায়নে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ 5 আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুক। পিরোজপুরের রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ট্রাফিক পুলিশ ও রিকশা চালক দিনমজুরদের মধ্যে কয়েক শতাধিক ছাতা বিতরণ করা হয়। দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর মান্দায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য ডাক্তার ইকরামুল বারী টিপু। অনিয়ম দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সিরাজগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর জিএম নুরুল হুদার অপসারণ চেয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেছে ভুক্তভোগী গ্রাহকরা। ঢাকা নারায়ণগঞ্জ রুটের বাস মালিকদের কাছে মাহবুবুল্লাহ তপনে চাঁদাবাজি ও চালককে মারধরের প্রতিবাদে ঢাকা নারায়ণগঞ্জ রুটের সকল বাস চলাচল বন্ধ করে সড়কে বিক্ষোভ করেছে মালিক ও শ্রমিকরা। টাঙ্গাইলে লোডশেডিং এর প্রতিবাদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক অবরোধ ও কুমারজানি এলাকায় পল্লী বিদ্যুতের জোনাল অফিস ঘেরাও করে স্মারকলিপি প্রদান করেছেন 11 দলীয় জোটের নেতাকর্মীরা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে আউটসোর্সিং পদ্ধতি বাতিল ও চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মচারীদের মানববন্ধন হয়েছে। সরকারি কৃষি সহায়তার তালিকায় অনিয়ম, স্বজনপ্রীতি ও প্রকৃত কৃষকদের বঞ্চিত করার প্রতিবাদে সুনামগঞ্জের দিরাই উপজেলার বিক্ষোভ মিছিল করেছেন 5 নং সরমঙ্গল ইউনিয়নের বঞ্চিত কৃষকরা। চিরির বন্দরে উপজেলা প্রাণী সম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর সুফলভোগীদের মাঝে ছাগলের খাদ্য বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া। গাজীপুরের শ্রীপুর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে 3000 ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গাজীপুর 3 আসনের সাংসদ অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
মানিকগঞ্জের সিঙ্গার উপজেলার বাঙ্গালা বাজারে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। সিরাজগঞ্জের সলঙ্গায় চরিয়া কালীবাড়ি ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন সিরাজগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। নিরাপদ মহানগর, শান্তির বার্তা, শৃঙ্খলা ও সেবায় আরএমপির অগ্রযাত্রা এই স্লোগানকে সামনে রেখে শোভাযাত্রা ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের 43তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু, প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকের দাবিতে জেলা প্রশাসক ও সিভিল সার্জনের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন সাধারণ শিক্ষার্থীরা। দিনাজপুরের বিরলে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করেন দিনাজপুর 2 আসনের সংসদ সদস্য আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। ঝালকাঠি রাজাপুরে বড়ইয়া ইউনিয়ন সংলগ্ন বিষখালী নদীর ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন করেন ঝালকাঠি 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল। বন্দর ডক শ্রমিক আবাসিক জামে মসজিদে ইমামকে বহাল রাখার দাবিতে বন্দর আবাসিক এলাকায় মানববন্ধন করেছে স্থানীয়রা। তার ভিতরে নামাজ পড়ে আমরা শান্তি পাই। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। দোহায় কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় শেষ হয়েছে যুক্তরাষ্ট্র ইরান প্রথম দফার কারিগরি আলোচনা। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকা, মধ্যপ্রাচ্যে নতুন করে মার্কিন সেনা মোতায়েন, সামরিক সরঞ্জাম বাড়ানো এবং মার্কিন কর্মকর্তাদের সাম্প্রতিক কিছু হুমকিমূলক বক্তব্যের কঠোর সমালোচনা করে এর প্রতিবাদ জানায় ইরানি প্রতিনিধি দল। তবে চুক্তি লঙ্ঘনের ঘটনা তদারকিতে একটি দ্রুত যোগাযোগ মাধ্যম চালুর বিষয়ে একমত হয়েছে দুই পক্ষ। এছাড়া ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার কারণে ক্ষতিগ্রস্ত কেন্দ্রে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে পরিদর্শনের অনুমতি দেওয়া হবে না বলে আবারও স্পষ্ট করেছে ইরানের পার্লামেন্ট স্পিকার। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথম আলো শিরোনাম করেছে 36% শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন না, এইচএসসি ও সমমান পরীক্ষা। ঝড়ের অন্য নাম ফ্রান্স, সঞ্চয়পত্রের মুনাফার হার কমবে না। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে অক্টোবরে হতে পারে ইউপি নির্বাচন, প্রস্তুতি ইসের। নতুন 3 উপজেলা ও একটি থানা অনুমোদন, ঢাকার সঙ্গে যুক্ত হচ্ছে পূর্বাচল। 15 বছরের কেন্দ্রীয় ব্যাংক পরিচালনা পর্ষদের সব সদস্যের তথ্য দুদকে তলব। সমকাল শিরোনাম করেছে 59 রাজনৈতিক নেতাকর্মী খুন, বিএনপির 45 জন। রোনালদো মডরিচ দৌরত্বের অপেক্ষা। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে গণতন্ত্র ধ্বংসের খেলায় মাঠে নেমেছেন হাসনাত, পূর্বাচলকে ঢাকার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত সরকারের। আরও নতুন 3 উপজেলা ও 1 থানার অনুমোদন। যুগান্তর শিরোনাম করেছে ঢাকার দুর্যোগ ঝুঁকি বাড়ছে, বছরে 3 মিটার নামছে ভূগর্ভস্থ পানির স্তর। ফরাসি সৌরভের মৌতাত ভয়ঙ্কর সুন্দর ফুটবলে। আমার দেশ শিরোনাম করেছে বেনজিরকে ফেরানো নিয়ে অনিশ্চয়তা। মতবিনিময় সভায় বিরোধী দলীয় নেতা কাজ শুরু করেছে জামায়াতের ছায়া মন্ত্রিসভা। কঙ্গোর স্বপ্নভঙ্গ, কেইন ঝড়ে শেষ আসে ইংল্যান্ডের। দর্শক, এই ছিল আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। অভিন্ন প্রশ্নপত্রে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে 12,70,000 শিক্ষার্থী। নকল রোধে কঠোর অবস্থান ব্যক্ত শিক্ষামন্ত্রীর। রোমাঞ্চকর লড়াইয়ের পর কষ্টার্জিত জয়ে বিশ্বকাপের শেষ 16তে ইংল্যান্ড বেলজিয়াম, বসনিয়াকে হারিয়ে পরবর্তী ধাপে যুক্তরাষ্ট্র। লোকবল সংকট আর বর্জ্য ব্যবস্থাপনার ঘাটতিতে ঢুকছে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, ক্ষুব্ধ সেবা প্রার্থীরা। এবং টানা বৃষ্টি পাহাড়ি ঢলে হাওরে ডুবেছে কৃষকের স্বপ্ন, ঋণের বোঝায় পথে বসার অবস্থা কিশোরগঞ্জের 54,000 চাষি। এই ছিল মোহনা সংবাদের পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।